হ্যালো ক্রিয়েটিভ পিপল। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে আলোচনা করব গ্রাফিক ডিজাইনের। সেটা হচ্ছে লোগো ডিজাইনের কতগুলা টাইপস রয়েছে সেটা। যেমন লোগোর টাইপস কিন্তু অনেক ধরনের আমরা মার্কেটে দেখে থাকি। এবং আমি যদি বলি যে অনেকেই আমরা রয়েছি যারা লোগো ডিজাইন করি বা অনেক দিন ধরে ক্লায়েন্টকে সার্ভ করে আসছি বিভিন্ন মাধ্যমে মার্কেটের থ্রুতে। তারা একটা বিষয় অনেকেই আমরা জানি না যে আসলে লোগোর কতগুলা স্টাইল রয়েছে বা লোগোর কতগুলা টাইপস রয়েছে। সো এটা জানা খুবই ইম্পর্টেন্ট বিকজ যখন একজন ক্লায়েন্ট আপনার কাছে আসবে এবং তার কিন্তু একটা নির্দিষ্ট চাওয়া পাওয়া রয়েছে, আপনার কাছে একটা গোল রয়েছে যেটা আপনাকে সে এক্সপ্লেন করবে। বাট কথা হচ্ছে সে তার রিকোয়ারমেন্ট দিয়ে দিবে তার কোম্পানির যত ধরনের ইনফরমেশন রয়েছে আপনার লোগো ডিজাইনের জন্য প্রয়োজন, সেগুলো আপনাকে সব কিছু প্রোভাইড করলো। বাট ইন দ্য মিন টাইম আপনি যদি লোগোর টাইপসটা তার কাছ থেকে বুঝে না নেন, তাহলে হবে কি ডেলিভারির সময় বা ডেলিভারেবল যে প্রজেক্টটা যখন আপনি তাকে দিবেন, তখন কিন্তু তার চিন্তাভাবনার সাথে আপনার চিন্তাভাবনা ম্যাচ করবে না। এতে করে প্রজেক্ট ডিলে হবে, অনেক ক্ষেত্রে প্রজেক্ট ক্যান্সেলও হতে পারে। সো আমাকে আগে অবশ্যই শিওর হতে হবে যে আমি কোন টাইপ অফ লোগো নিয়ে কাজ করব। তো একটা ব্রিফ পাওয়ার সাথে সাথেই আমরা ক্লায়েন্টকে এই ব্যাপারটা অবশ্যই জিজ্ঞাসা করতে ভুলবো না যে আপনি কোন ধরনের ডিজাইন বা কোন ধরনের লোগো চাচ্ছেন। সো আজকের ভিডিওতে এরকমই 7টি মৌলিক লোগো ডিজাইনের টাইপস নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, মনোগ্রাম অথবা লেটারমার্ক। এটা খুবই প্রচলিত একটি লোগো ডিজাইন। আমরা ইন্ডাস্ট্রিতে বিভিন্ন জায়গায় এই ধরনের লোগোগুলোকে দেখে থাকি। আপনারা যদি দেখেন যে এইচবিও বা হচ্ছে আইবিএম, এই ধরনের যে লোগোগুলা যেগুলা হচ্ছে একটা লম্বা হচ্ছে একটা নাম, সেটার একটা শর্ট ফর্ম। এই যে শর্ট ফর্ম আইবিএম, এটা কিন্তু একটা ফুল ফর্মও রয়েছে যেটার দ্বারা একটা লোগো করতে গেলে এটাকে যথেষ্ট স্পেস দিতে হবে এবং সেটা খুব বেশি একটা রিডেবল হবে না বা খুব ভালোভাবে দর্শক দেখতে পারবে না। সো এই জন্য এটাকে সিম্পলিফাই করে সাধারণত হচ্ছে এই ধরনের মনোগ্রাম মার্ক তৈরি করা হয়। সো আমরা যদি একটু খেয়াল করি এইচবিও, এই যে এইচবিও, এটা দ্বারা আসলে কি বোঝায়? এটা দ্বারা বোঝায় হচ্ছে হোম বক্স অফিস। সো এইটাকে যদি পুরাটা ওয়ার্ডগুলি যদি পরপর লেখা হতো তাহলে কিন্তু 3টা ওয়ার্ড এখানে লিপিবদ্ধ হয়, যার কারণে লোগোটাকে দেখতে অনেক লম্বা মনে হবে এবং এটা লোগোর থেকে বেশি একটা আর্টিকেল মনে হবে। সো দ্যাটস ওয়াই এটাকে ছোট করে কম্প্যাক্ট করে প্রেজেন্ট করাকেই আমরা হচ্ছে মনোগ্রাম টাইপ লোগো বলে থাকি। এছাড়া আমরা যদি আইবিএমের কথা চিন্তা করি, সেখানে কিন্তু ফুল ফর্ম আসে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। অর্থাৎ এই যে ফুল ফর্মটা, আমরা যেটাকে আদৌ অনেকে আমরা জানিও না যে এ ধরনের লেটার মার্কগুলো আসলে ফুল ফর্মটা কি। আমরা অনেক সময় দেখা যাচ্ছে গুগল করে এটা বের করি। নাম্বার 2, ওয়ার্ডমার্ক লোগো। এটা খুবই ইন্টারেস্টিং একটা লোগো এবং ওয়ার্ল্ডের বড় বড় ফেমাস সব কোম্পানিরা কিন্তু এই ধরনের ওয়ার্ডমার্ক লোগোগুলোকে কনসিডার করে থাকে তাদের ব্র্যান্ডিংয়ের জন্য। তো ওয়ার্ডমার্কে আমরা সাধারণত দেখি একটি ওয়ার্ডকে সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়, ভিজুয়ালি সুন্দরভাবে ব্যালেন্স করা হয়, বাট ওইটাতে আলাদা কোনো সিম্বল বা মার্ক এখানে থাকে না বা উপস্থিত থাকে না। তো এটাকে আমরা হচ্ছে ওয়ার্ডমার্ক বলি। ওয়ার্ডমার্কে সাধারণত একটা ওয়ার্ডের উপস্থিতি থাকে, সেটা একটা টাইপ ফেস দিয়ে হতে পারে। যেমন মনে করেন যে কোকা-কোলা, গুগল, ভিসা, এই ধরনের যে লোগোগুলো আমরা হেয়ার অ্যান্ড দেয়ার দেখে থাকি। তারপর আরও একটা এক্সাম্পল হচ্ছে নোকিয়া, খুব পরিচিত একটি নাম আমাদের 90s পিপলদের জন্য। তো এই ধরনের যে কোম্পানিগুলা, এরা কিন্তু খুব সহজেই নিজের ব্র্যান্ডিংটাকে প্রমোট করতে পারে, কারণ তাদের লোগো ইটসেলফ হচ্ছে একটা নামকে রিপ্রেজেন্ট করে। তো এইভাবে আমরা কিন্তু চাইলে ক্লায়েন্টের কাছ থেকে জেনে নিতে পারি যে সে কি আসলে ওয়ার্ডমার্ক চায় কিনা। যদি ওয়ার্ডমার্ক চাই, এটা মেক শিওর করতে হবে যেন আমাদের লোগোতে শুধুমাত্র ওয়ার্ডের উপস্থিতি থাকে, অর্থাৎ একটা টাইপফেস বা একটা ফন্টকে কাস্টমাইজ করে বা নিজে থেকে একটি ফন্ট তৈরি করে হলেও আমরা একটা
ওয়ার্ডমার্ক যেন তৈরি করে দিতে পারি। নাম্বার 3, পিক্টোরিয়াল লোগো। পিক্টোরিয়াল লোগোটা খুবই ফেমাস, কারণ হচ্ছে পিক্টোরিয়াল লোগো দিয়ে আমরা একটা সার্ভিসকে ভিজুয়ালি প্রমোট করতে পারি খুবই ইজিলি। যেমন আমরা যদি দেখে থাকি যে আগের যে টুইটার ছিল, বর্তমান তো এক্স, এর আগে যেটা ছিল সেটা হচ্ছে একটা বার্ড সাইন। সো এটা কিন্তু খুব মিনিমাল একটা বার্ড, খুবই ব্যালেন্স করে এই লোগোটা তৈরি করা হয়েছে। এছাড়া খুবই ফেমাস একটা ব্র্যান্ড হচ্ছে অ্যাপল। অ্যাপলের লোগোটা দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে সেখানে একটা আপেলের উপস্থিতি রয়েছে এবং কিছু অংশ বাইট দেওয়া, এবং উপরে একটি পাতাও রয়েছে। এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা পিক্টোরিয়াল লোগো, অর্থাৎ পিক্টোরিয়াল লোগোতে কোনো একটা পরিচিত জিনিস যেটা আমরা অলরেডি চিনি বা অলরেডি দেখে থাকি বা ভিশন করতে পারি, এই ধরনের একটা সিম্বল যখন সেখানে উপস্থিত থাকে সেটাকে আমরা পিক্টোরিয়াল মার্ক বলে থাকি। অ্যাবস্ট্রাক্ট লোগো মার্ক। অ্যাবস্ট্রাক্ট লোগো হচ্ছে এমন একটা মার্ক যেটা আসলে একটা ইউনিক ভাইব ক্রিয়েট করে। বর্তমান ইন্ডাস্ট্রিতে লোগো ডিজাইনের এত বেশি ছড়াছড়ি এবং এতটা জেনেরিক হয়ে যাচ্ছে, হয়তো আমি সারাদিন চর্চা করার পরে একটা লোগো ডিজাইন করলাম, সেটা আমার ক্লায়েন্টের ভালো লাগলো, কিন্তু সার্চ করে দেখলাম সেটা মার্কেটে কোথাও না কোথাও এক্সিস্ট করে, যার কারণে আমরা কিন্তু আমাদের আশা হারাই বা হচ্ছে আমাদের সময়টা নষ্ট হয়। এই কারণে এখন ইউনিকনেসের কথা চিন্তা করে বিভিন্ন কর্পোরেট কোম্পানি, বিভিন্ন জায়ান্ট কোম্পানিগুলোও এই ধরনের অ্যাবস্ট্রাক্ট শেপের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। অর্থাৎ এই অ্যাবস্ট্রাক্ট শেপটা হচ্ছে এমন একটা শেপ যেটাতে পিক্টোরিয়াল কোনো কিছু মেক সেন্স করে না, বাট অ্যাবস্ট্রাক্ট লোগো ইটসেলফ ইউনিক একটা গল্প প্রকাশ করে। অর্থাৎ একটা অ্যাবস্ট্রাক্ট লোগোতে যদি কয়েকটা কর্নার থাকে, প্রত্যেকটা কর্নারকে আপনি কোম্পানির বিভিন্ন প্রোডাক্টকে সেখানে অ্যালাইন করে দিতে পারবেন বা সেখানে এক ধরনের মিনিং তৈরি করতে পারবেন। সো অ্যাবস্ট্রাক্ট লোগো মানে সেখানে হচ্ছে অনেক ধরনের শেপস থাকবে এবং অনেক ধরনের শেপস মিলে একটা হচ্ছে ইউনিক শেপ তৈরি হবে। যেমন আমরা যদি বলি অ্যাডিডাসের লোগো, পেপসির লোগো, এরকম কিন্তু হাজারো লোগো রয়েছে মার্কেটে যেগুলো অ্যাবস্ট্রাক্ট লোগো হিসাবে পরিচিত। নাম্বার 5, মাস্কট লোগো। মাস্কট লোগোটা বর্তমান ওয়ার্ল্ডে খুবই প্রসিদ্ধ একটি লোগো টাইপস, এবং আমি ব্যক্তিগতভাবে মাস্কট লোগো নিয়ে আমার লোগো ডিজাইনের জার্নি শুরু করি। আমি যখন টুকটাক শুরুতে প্রথম মার্কেট প্লেসে কাজ করতাম, তখন আমি লোগো ডিজাইন সম্পর্কে অত বিস্তারিত না বুঝলেও আমি ক্যারেক্টার ডিজাইন নিয়ে টুকটাক কাজ করতাম, আর এর ধারাবাহিকতায় মাস্কট লোগো নিয়ে আমার কাজ করা। মাস্কট লোগোর ভিতরে কয়েক ধরনের লোগো রয়েছে, যেমন হচ্ছে সার্ভিস টাইপ লোগো অথবা গেমিং বা স্পোর্টসের লোগো। মাস্কট লোগো হচ্ছে এমন একটা লোগো যেই লোগোতে সাধারণত কোনো একটা ক্যারেক্টারের উপস্থিতি থাকে। এখন সেই ক্যারেক্টারটা কোনো অ্যানিম্যালস হতে পারে, কোনো হিউম্যান হতে পারে, বা নির্দিষ্ট কোনো ব্যক্তিবিশেষ হতে পারে, অথবা কোনো বিষয়বস্তু হতে পারে, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, টেবিল চেয়ার, যে কোনো কিছু, জুসের প্যাকেট, সব কিছুই কিন্তু একটা মাস্কট হতে পারে যদি সেখানে আপনি তাকে অ্যানিমেটেড করান বা তাকে একটা ফেসিয়াল এক্সপ্রেশন বা ফিজিক্যাল এক্সপ্রেশন দেন, তাহলে সেটা একটা মাস্কট লোগো হবে। অর্থাৎ আমি যদি সিম্পলিফাই করে এটাকে বলি, একটা জুসের প্যাকেটের উপরে যদি আপনি চোখ মুখ এবং একটা স্মাইল দিয়ে দেন, সাথে ছোট ছোট দুইটা হাত এবং দুইটা পা দিয়ে দেন, বা শুধু ফেসিয়াল এক্সপ্রেশন দিলেও কিন্তু চলে, সেই ক্ষেত্রে ওই যে স্পেসিফিক লোগোটা সেটা কিন্তু মাস্কট লোগো হিসাবে কনসিডার করা হয়। তো আপনারা ছোটোবেলা থেকে অনেকেই মাস্কট বিষয়টা কিন্তু শুনেছেন, বাট এটা দিয়ে যে লোগো হয় সেটা আমরা অনেকেই জানি না। আমরা যখন ছোটোবেলায় দেখেছি বিভিন্ন স্পোর্টস যে সিরিজগুলো হতো বা অধিবেশনগুলো হতো, সেইখানে কিন্তু সাধারণত একটা ক্যারেক্টারকে পোর্ট্রে করা হতো যে পুরা টিমকে সুন্দরভাবে ইন্সপায়ার করে। লাইক ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে শুরু করে লিগের যত খেলাগুলো দেখি, তারপরে হচ্ছে বিভিন্ন টিম যেগুলো দেখি, আইপিএল, বিপিএল, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লোগো থাকে, সেখানে একটা ক্যারেক্টার থাকে, ভাইকিংস ক্যারেক্টার থাকে, সবগুলোতে থাকে, এটা ম্যান্ডেটরি না, বাট অনেক জায়গাতেই ক্যারেক্টারের উপস্থিতি থাকে। কোথাও টাইগার থাকে, কোথাও লায়ন থাকে, কোথাও হচ্ছে মানকি থাকে। এটা ডিপেন্ড করে তাদের দেশের কালচার বা তার টিমের যাবতীয় অ্যাক্টিভিটিস, সব কিছুর উপর ডিপেন্ড করে।
সো এইভাবে যদি আমরা চিন্তা করি, মাস্কট লোগো কিন্তু সিম্পল টাইপের মাস্কট লোগো হয়, যেমন হচ্ছে কেএফসির লোগো। আমরা সবাই দেখতে পাই যে বিভিন্ন জায়গায় গেলে আমরা বড় বড় বিলবোর্ড দেখতে পাই যেখানে কেএফসির লোগো থাকে, এবং কেএফসির লোগোতে আমরা খেয়াল করব কেএফসির যে জনক বা যে নির্মাতা, তার একটা পোর্ট্রেট থাকে এবং সেটা ভিজুয়ালি একটু দেখতে নর্মাল। নাম্বার 6, কম্বিনেশন মার্ক। কম্বিনেশন মার্ক হচ্ছে, আমি উপরে বা এর আগে যে লোগোগুলো বর্ণনা করেছি সেইগুলার দুই একটির সাথে যদি কম্প্যাক্ট করে বা কম্বিনেশন করে আমরা যদি একটা ইউনিক লোগো মার্ক তৈরি করি, সেটাকে আমরা বলি হচ্ছে কম্বিনেশন মার্ক। অর্থাৎ সেখানে ওয়ার্ড মার্কের উপস্থিতি থাকবে, সেখানে পিক্টোরিয়ালের উপস্থিতি থাকবে, অথবা সেখানে মাস্কটেরও উপস্থিতি থাকতে পারে। এই ধরনের যে কম্বিনেশন করে একটা মার্ক তৈরি করা হয় সেটাকে আমরা বলি কম্বিনেশন মার্ক অথবা কম্বিনেশন লোগো। যেমন বার্গার কিংয়ে আমরা যদি দেখি যে উপরে এবং নিচে বার্গারের দুটি বান রয়েছে এবং মাঝখানে একটি ওয়ার্ড মার্ক যেখানে বার্গার কিং লেখা রেড কালারের একটা টাইপফেস দিয়ে, এবং পাশে একটা ব্লু কালারের শেপ দেওয়া। লাস্টলি নাম্বার 7 হচ্ছে ইমব্লেম মার্ক। ইমব্লেম মার্কটা হচ্ছে এমন একটি মার্ক যেখানে আসলে অনেক কিছুর উপস্থিতি থাকে। সেখানে কোনো ইমাজারি থাকতে পারে, সেখানে লেটার্স থাকবে, সেখানে অনেক ধরনের অর্নামেন্টাল অ্যাক্টিভিটিস থাকবে, সেখানে একটা অনেকগুলা শেপ দিয়ে একটা লোগোকে তৈরি করা হবে। সাধারণত ইমব্লেম লোগোর ক্ষেত্রে আমরা যেটা দেখি, এটা সাধারণত কোনো একটা নির্দিষ্ট শেপের ভিতরে আবদ্ধ থাকে, একটি বা একাধিক শেপের ভিতরে এটা আবদ্ধ থাকে। যেমন হচ্ছে আমরা বিভিন্ন মনোগ্রাম দেখি আমাদের স্কুলে ব্যাচ পড়ানো হয়, বা বিভিন্ন ধরনের প্রশাসনিক যে জায়গাগুলো আছে সেখানে যে লোগোগুলো দেখি, একটা ব্যাজের মতন করা হয়, একটা শিল্ড থাকে বা একটা সার্কেল থাকে বা একটা স্কোয়ার শেপ থাকে। এটার ভিতরে কিন্তু সুন্দরভাবে অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকে। যেমন স্কুলের লোগোগুলো যদি আমরা দেখি, স্কুল বা কলেজ বা ভার্সিটি, এই জায়গাতে কিন্তু শিক্ষার যে ব্যাপারগুলো আছে, বই খাতা, তারপরে হচ্ছে মোমবাতি যেটাকে আমরা আলো হিসাবে কনসিডার করি, এবং এর পাশাপাশি কিন্তু একটা শেপ থাকে, অনেকগুলো লেখা থাকে, কিছু জায়গায় রিবনস থাকে। এই সব কিছুর কম্বিনেশন করে কিন্তু একটা ইমব্লেম লোগো তৈরি করা হয়। সো ইমব্লেম লোগো বলতে আমাদের মাথায় যেটা প্রথমে আসে, এটা হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের যে লোগোটা। এখানে আমরা দেখতে পাবো নিচে একটি রিবন রয়েছে এবং উপরে একটা শিল্ড রয়েছে, তার উপরে কিছু ইনফরমেশন এবং আশেপাশে কিছু ফ্লোরাল কিছু হচ্ছে অ্যাক্টিভিটিস আমরা দেখতে পাচ্ছি। এছাড়া খুবই প্রসিদ্ধ একটি লোগো হচ্ছে স্টারবাকস কফি। অর্থাৎ আমরা যারা কফির লাভার রয়েছি, যারা কফি খেতে পছন্দ করি, তারা সবাই মোটামুটি জানি যে স্টারবাকস খুবই ফেমাস একটা কফি ব্র্যান্ড ওভার দ্য ওয়ার্ল্ড। এবং এই কোম্পানির লোগোতে আমরা দেখব যে একটি ক্যারেক্টার রয়েছে যেটা আমরা মাস্কট হিসাবে কনসিডার করতে পারি, বাট এখানে আমরা এটাকে ইমব্লেম লোগো হিসাবে কনসিডার করব, বিকজ এটা একটা শেপের মধ্যে আবদ্ধ এবং শেপের ভিতরে খুব সুন্দরভাবে লেখাটাকে রাউন্ড করে বসানো হয়েছে। সো এই জায়গাটাতে যে লোগোর যে ভাইবটা, সেটা আসলে ইমব্লেম লোগোর সাথে যায়। সো এই ছিল 7টি লোগো টাইপস নিয়ে একটা সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনারা নেক্সট টাইম কখনো কোনো ক্লায়েন্টের সাথে কাজ করতে গেলে এই বিষয়গুলো তার কাছ থেকে শিওর হয়ে নেবেন যে আসলে সে কোন টাইপস অফ লোগো আপনার কাছে এক্সপেক্ট করে। দেন আপনি যদি তাকে সার্ভ করেন, সে খুশি হবে এবং আপনার সাথে তার কমিউনিকেশন বিল্ড হবে এবং রিটেনশনও আসতে পারে। সো এই ছিল আজকের মতো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। বাই বাই।